ধ্বনির মিলন। সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন। পাশাপাশি দুইটা ধ্বনিকে যখন আমরা মিলন করব তখনই সেটাকে আমরা বলবো সন্ধি। পাশাপাশি দুইটা ধ্বনিকে যখন এক করব তখন সেটা হচ্ছে সন্ধি। সন্ধি কেন করি? শ্রুতি মধুর করার জন্য, শব্দকে শ্রুতি মধুর করার জন্য। ওকে, সন্ধি মূলত কয় প্রকার? দুই প্রকার, বাংলা তৎসম। মোট কয় প্রকার? তিন প্রকার, স্বর, ব্যঞ্জন, বিসর্গ। এখন আমরা ছোটবেলা থেকে যে কাজটা করেছি, একটু নেগলেক্ট করার চেষ্টা করেছি বাংলা সন্ধিটাকে। বাংলা সন্ধি আমরা তেমন পড়িই নাই, এক ধরনের আসলে পড়ি নাই, কিন্তু এটা কিন্তু পড়তে হবে, আসলে পড়তে হবে, কিন্তু দরকার। ওকে, তো খেয়াল করেন আবারও, পাশাপাশি বা সন্নিহিত দুইটা ধ্বনির মিলনকে বলে সন্ধি। এটার মূল কাজ কি? ধ্বনিগত মাধুর্য সাধন, মানে শুনতে ভালো লাগানো, এটাই হচ্ছে এটার মূল কাজ। ওকে, আর সন্ধি হচ্ছে মূলত দুই প্রকার, বাংলা এবং তৎসম। আর মোট যদি আমরা বলি, মোট মোট বললে আমরা সেটাকে তিন প্রকার করতে পারি। বাংলাকে আমরা দুই প্রকার করতে পারি, স্বর ব্যঞ্জন, আর তৎসময় করতে পারি স্বর ব্যঞ্জন বিসর্গ। মোট বললে তিন প্রকার। ওকে, আচ্ছা, বাংলা সন্ধি যেটা আমরা পড়ি না, কিন্তু এগুলো একদম পানির মতো সহজ। একদম বইয়ে যেখান থেকে স্টার্ট হয়েছে সন্ধিটা, ওখানেই দেখবেন শুরুতে অল্প কিছু দেওয়া আছে। শতযুগ এক, শতেক, রূপাযুগ আলী, রূপালী, নিন্দা যুগ উক, নিন্দু, কুড়ি যুগ এক, কুড়ি। মানে এগুলা খুব নর্মালি, খুবই নর্মাল আছে। সর্বোচ্চ 30 থেকে 35টা শব্দ পাবেন। আমার সেটাও থাকবে, নো প্রবলেম, বাট বইও আছে, যে কোনো এক জায়গা থেকে এটা একটু একটু একবার পড়বেন। এগুলো যে বাংলা শব্দের একটু মনে রাখেন, কাজে লাগবে সন্ধি বিচ্ছেদ সহ। যেমন ধরেন ছোটদা, ছোটদা সন্ধি বিচ্ছেদ কি? ছোট যুগ দাদা, ছোটদা, এটা বাংলা নিয়মে হয়ে গেছে। চারটি, চারটি মানে কি? চার যুক্তি, চার যুক্তি, চারটি। ওকে, তো এগুলো পানির মতোই সহজ বাংলাগুলো, একবার একটু দেখবেন অবশ্যই। এবার আমাদের যে মূল কনসার্নে তিনটা আছে, স্বর, ব্যঞ্জন, বিসর্গ। মূলত কম্পিটিটিভ এক্সামে যে শব্দগুলো আসে তা সবই আসে, তা সবই আসে তৎসম সন্ধি থেকে। তৎসম সন্ধি বলতে তৎসম ভাষার যে শব্দগুলো আছে, স্বর, ব্যঞ্জন, বিসর্গ সন্ধি হিসেবে তৎসম ভাষার শব্দগুলো, যে সন্ধিগুলো আছে, মূলত ওগুলাই আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি আসে। আর ওগুলাই আমাদের মনে রাখতেও একটু একটু ঝামেলা হয়ে যায়, মনে রাখতেও একটু একটু ঝামেলা হয়ে যায়। আমরা ছোটবেলায় কি করেছি একটু খেয়াল করেন। আমি নিজেও, আপনাদের কথা বলছি, আমি নিজেকে বলি, আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না, মোটামুটি মধ্যম কাতারের স্টুডেন্ট ছিলাম আর কি। মধ্যম কাতারের স্টুডেন্ট হয়ে কিভাবে কিভাবে যেন করে বোর্ডে ফার্স্ট হয়েছিলাম আর কি। মানে আমাদের সিলেট বোর্ডে পড়াশোনা করছি তো, ভালো স্টুডেন্ট নেই, আমাদের সাতা পাতা স্টুডেন্ট বোর্ডে ফার্স্ট হয়ে যায়। তো আমি ছোটবেলা যে কাজ করেছি, সন্ধি মুখস্থ করেছি। সন্ধি মুখস্থ করেছি কেন? ক্লাস 9-10-এ উঠে আমরা যখন সন্ধিটা পাই, ওটা মুখস্থ করতে ইচ্ছা করে, অন্য কিছু করতে ইচ্ছা করে না, খালি ঠাড়ায় মুখস্থ। কিন্তু মুখস্থ যতটুকু করেছি, একটু যদি নিয়মটা খেয়াল করতাম, একটু যদি নিয়মটা খেয়াল করতাম, সিরিয়াসলি বলছি, সন্ধিটা আমাদের জন্য একদম পানি হয়ে যাইতো। সত্যি আমাদের কাছে সন্ধিটা একদম পানি হয়ে যাইতো। তো এই সন্ধিটা যদি পানি হয়ে যায়, তাহলে তো আমাদের কাছে একটু কঠিন লাগে। সন্ধি পানি হয়ে গেলে আমাদের ভালো লাগবে না, সন্ধি এত সহজ হয়ে গেছে তাই নাকি, সন্ধি এত সহজ এরকম মনে হবে। বাট আমরা একটু চেষ্টা করবো আজকে কিছু নিয়মও পড়ার, কিছু নিয়মের মাধ্যমে পড়ার চেষ্টা করবো। অপ্পো F1S, অপ্পো নামে কেউ জয়েন করেছেন? আমাদের ব্যাচে অপ্পো নামে কেউ নাই, তো দয়া করে অপ্পো নামে যিনি জয়েন করেছেন রাইট নাও রোলটা ঠিক করে ফেলেন। ওকে, তো সন্ধির যে প্রধান তিনটা কনসার্ন আছে, স্বর, ব্যঞ্জন, বিসর্গ, তৎসমের মধ্যে এইগুলার নিয়ম সম্পর্কে আমরা জানবো। একটা ব্যাপার একটু আগে থেকে আপনাদের সাথে একটু আমি কথা বলে রাখি, আপনারা তো পরীক্ষা টরীক্ষা মোটামুটি অনেক দিয়েছেন লাইফে, বলেন তো পরীক্ষায় কি সন্ধি করতে দেয় নাকি বিচ্ছেদ করতে দেয়? মানে এক করতে দেয় না আলাদা করতে দেয়? আলাদা করতে দেয়, পরীক্ষা আপনাকে আলাদা করতে দিবে। সো আলটিমেটলি আপনি এক করার নিয়ম কইরা লাভ নাই, এগুলো বহুত পড়ছেন, একটু আলাদা করার নিয়ম পড়েন। এই আলাদা করার নিয়মগুলা যদি একটু ভালো করে খেয়াল রাখতে পারেন, তাহলে দেখবেন যে এটা একদম পানি হয়ে। তো প্রথমে আমরা এই আলাদা করার নিয়মে প্রথমে বিসর্গ সন্ধি নিয়ে একটু কথা বলি। তার আগে বিসর্গের পরিচয় জানি। গত ক্লাসে আমরা জেনেছি বিসর্গ কি পূর্ণাঙ্গ বর্ণ না পরাশ্রয়ী বর্ণ? পরাশ্রয়ী বর্ণ। স্বাধীনভাবে কিছু করতে পারে না, সে হচ্ছে পরাশ্রয়ী। এই বিসর্গ হচ্ছে মূলত হ শ্রেণীর বর্ণ। বিসর্গ হচ্ছে হ শ্রেণীর বর্ণ, কারণ যেখানে বিসর্গ থাকে আপনি এখানে হ এর মতো উচ্চারণ করেন, আপনি সেখানে হ এর মতো উচ্চারণ করেন। আপনি খেয়াল করে দেখবেন যে এই বিসর্গ কিন্তু আপনি উচ্চারণ করেন না, আপনি বলেন দুঃখ। ওকে, আপনি যখন এরকম পান তখন কিন্তু আপনি উচ্চারণ করেন উফ, হ উচ্চারণ করেন। তাহলে বিসর্গ হচ্ছে মূলত হ শ্রেণীর বর্ণ, বিসর্গ হচ্ছে মূলত হ শ্রেণীর বর্ণ, বিসর্গ হচ্ছে মূলত হ শ্রেণীর বর্ণ। এই বিসর্গ আবার দুইটা বর্ণের পরিবর্তে বসে সংক্ষিপ্ত করার জন্য, একটা হচ্ছে র এর পরিবর্তে, আরেকটা হচ্ছে শ এর পরিবর্তে। বিসর্গ র এর পরিবর্তে বসে,
স এর পরিবর্তে বসে। উচ্চারণটা হ এর মতো, এই জন্য হ শ্রেণীর বর্ণ। আর কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ? র এবং স। র এবং স এর সংক্ষিপ্ত রূপ। যেমন ধরেন অন্তর, এই অন্তর শব্দটা আমরা পরবর্তীতে কি লিখি? অন্ত। অন্ত লিখে বিসর্গটা দিয়ে দিই, অন্ত লিখে বিসর্গ দিয়ে দিই। বিসর্গটা কার পরিবর্তে বসছে? র এর পরিবর্তে। ওকে। আবার আরেকটা শব্দ হচ্ছে তপস। এই তপস শব্দটাকে আমরা কি বলি? তপ। ছাত্র নং অধ্যয়নং তপ। এই যে তপ আমরা বলি, এটার মূল শব্দ হচ্ছে তপস। আর এই স এর পরিবর্তে আমরা কি করি? বিসর্গ নিয়ে আসি। তাহলে বিসর্গ সম্পর্কে দুইটা তথ্য জানলাম। উচ্চারণগত ভাবে বিসর্গ কোন শ্রেণীর বর্ণ? শ্রেণীর বর্ণ। শ্রেণীর বর্ণ, উচ্চারণটা হয় মতো হয়। আর বিসর্গ কোন দুইটা বর্ণের সংক্ষিপ্ত রূপ আকারে বসে? ওকে। এখন যদি আপনাকে একটা কঠিন প্রশ্ন করা হয়, দেখেন অন্ত, এটাকে বলা হলো অন্ত। এখানে যে বিসর্গটা আছে এটা কি জাত বিসর্গ? সজাত না রজাত? রজাত। কেন? কারণ র এর পরিবর্তে বসছে, তো এই জন্য এটা রজাত। ওকে। বিসর্গ সন্ধি যদি পান তখন আপনি কিভাবে ভাঙবেন, চিনবেনই বা কেমনে যে কোনটা বিসর্গ সন্ধির জন্য আসছে? এক্ষেত্রে একটু খেয়াল করেন, যখন আপনি শব্দের মাঝখানে ওকার, র, রেফ, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এক কথায় আপনি যখন এই তিনটা কনসেপ্ট পাবেন, ও, র, স, আপনি যখন ওরস পাবেন, আপনি যখন ওরস পাবেন তখন ও রস, এই রস পাইতে হলে আপনাকে কি করতে হবে? এগুলা বাদ দিতে হবে। বাদ দিয়ে দুইটা ডিম বসাই দিতে হবে। দুইটা ডিম মানে হচ্ছে কোয়েলের ডিম, বিসর্গ বসাইতে হবে। যদি মাঝখানে যদি আপনি ওকার, র, রেফ তিনটা স পান, তাহলে বাদ দিয়ে বিসর্গ বসাবেন, হয়ে যাবে। মাঝখানে কেন? আপনারা হয়তো জানেন যে কোনো কিছু যদি আপনি ভাঙতে চান, কোথায় ভাঙবেন? শুরুতে, শেষে, না মাঝখানে? ধরেন আপনাকে একটা বিস্কিট দেওয়া হইলো, মাঝখানেই ভাঙবেন। আপনাকে একটা সিগারেট দেওয়া হইলো, মাঝখানেই ভাঙবেন। আপনাকে একটা কলম দেওয়া হইলো, মাঝখানে। যাই ভাঙতে চান মাঝখানে। সন্ধি কই ভাঙবেন? মাঝখানে ভাঙবেন। যদি মাঝখানে ওকার, র, স থাকে, মানে ওরস থাকে, তাহলে ওরসে কি বসাবেন? বিসর্গ। ওরসে বিসর্গ, ওরসে বিসর্গ, ওরসে বিসর্গ, ওরসে বিসর্গ। ওরসে বিসর্গ কেমনে হচ্ছে একটু খেয়াল করেন। দেখেন সদ্যজাত একটা শব্দ, সদ্যজাতের মধ্যে দেখবেন এখানে ও আছে, সদ্যজাতের মধ্যে এখানে ওকার আছে, ওকার। আমরা ওকারের পরিবর্তে কি করব? জাস্ট বিসর্গ নিয়ে আসছি। আর কিছু করব? আর কিচ্ছু করব না। দেন ওকারের জায়গায় বিসর্গ আসছে, এরপরে জাত আছে, জাতটা আমরা পরে নিয়ে গেছি, শেষ। ওকে। একই রকম ভাবে আমরা যখন বলি তপোবন, তপোবন মানে যে বনের মধ্যে তপস্যা করে আর তপোবন। এই তপোবনের মধ্যে দেখেন তো আমাদের এখানে ছয়টার কোনো কিছু আছে? ওরসের কিছু আছে? ওকার আছে। তাহলে ওকার আমরা বাদ দিব, ওকারের পরিবর্তে কি বসায় দিব? বিসর্গ। তাহলে হবে তপ বিসর্গ যোগ বন। কঠিন না? অনেক কঠিন, অনেক কঠিন। এবার কঠিন করে পড়তে হবে, সহজ করে পড়লে সমস্যা। সহজ করে পড়লে আপনার নিজেরই বিশ্বাস হবে না এত সহজ। আরে কি কয় নিশ্চয়ের মধ্যে দেখেন যেখানে স আছে, স, কিছু করতে হবে না, সটার পরিবর্তে বিসর্গ লাগাই দেন, শেষ। নিযুক চয়, নিযুক চয়। তাহলে নিশ্চয়তা, নিযুক চয়তা। নিশ্চিত, নি বিসর্গযোগ চিত। ওকে। নির্ভাবনা, নি বিসর্গযোগ ভাবনা। নির্জন, নি বিসর্গযোগ জন। ওকে। নিষ্কাম, নিষ্কামে কি আছে? মধ্যাহ্নস্য আছে, তো সমস্যা কি? বাদ দেন, মধ্যাহ্নস্যর জায়গায় বিসর্গ লাগাই দেন, নি বিসর্গ যোগ কাম। তাহলে যদি বলা হয় বহিষ্কার, বহিষ্কার, তাহলে সব বাদ দেন, বহি বিসর্গ যোগ কার। ওকে। আবিষ্কার, আবি বিসর্গ যোগ কার। দুষ্প্রাপ্য, দু বিসর্গ যোগ প্রাপ্য। ধনুষ্টঙ্কার কি হবে তাহলে বলেন? ধনুষ্টঙ্কার, ধনুষ্টঙ্কারে কি করবেন বলেন? ধনুযুক্ত টঙ্কার। ওকে, কিছুই করতে হবে না, এই যে শটা আছে, শয়ের জায়গায় বিসর্গ লাগাই দেন, ধনু বিসর্গ যোগ টঙ্কার। ওকে। ছোটবেলায় মুখস্থ করছিলেন না? এগুলো কিন্তু খুবই সহজ, সিরিয়াস। ওকে। আচ্ছা, অনুষ্ঠান, অনু বিসর্গ যোগ ঠান, অনুষ্ঠান, শেষ। ওকে।
আচ্ছা, সো আমরা এরপরে দেখি নমস্কার। নমস্কারের স আছে, দন্ত স বাদ দিয়ে দেন, কি হবে? নম বিসর্গ যোগ নম কার। যোগ কার। নম নম বিসর্গ বিসর্গ কার, যোগ নমস্কার। কার। ওকে, এরপর হচ্ছে দুর্বার। রেফ আছে, রেফ দূরবার। দূরবার, দুষ তাহলে যোগ রেফটা বার। আছে বারের আগে, বিসর্গ তাহলে দু দু বিসর্গ যোগ বিসর্গ যুক্ত বার বার। বার। গুড, তাহলে দুর্নীতি কি হবে? দুষ দু যুক্ত নীতি, দু বিসর্গ যুক্ত নীতি। বিসর্গ যোগ নীতি। গুড। আচ্ছা, তাহলে আমরা যদি বলি নির্ভাবনা। নি বিসর্গ যুক্ত ভাবনা। নির্ভাবনা হচ্ছে বিসর্গর নি ভাবনা। বিসর্গ যোগ নি ভাবনা। বিসর্গ Good, যোগ ভাবনা। ভাবনা, হ্যাঁ। আমরা যদি বলি বিসর্গের আগে গোল চিহ্ন, অন্তর্বর্তী। এটা কি? বিসর্গের আগে গোল চিহ্ন কোথায়? ওই যে এটা তার পুকুরে। হ্যাঁ। এটা ওই যে অব্র টাইপ করার সময় এটা চলে আসছে। বিসর্গটা একাকি তো বসে না, বিসর্গ তো কোথাও না কোথাও বসাইতে হবে না। তো এখানে তো আমি সিঙ্গেল বসাচ্ছি, বিসর্গ তো সিঙ্গেল বসবে না, অব্র টাইপে এটা আসে না, এখানে একটা গোল চলে আসছে। এটা এমনি এটা কিছু বারবার না। মাথায় ঘুরতেছে যে কি জিনিসটা। না, এটা কিছু না, এটা এমনি চলে আসছে। ওকে, সমস্যা নাই। ওকে, অন্তর্বর্তী। আমরা বললাম অন্তর্বর্তী, বলেন তো অন্তর্বর্তী কি হবে? রেফ দুইটা আছে। বিসর্গ যোগ বিসর্গ যুক্ত বর্তী। যোগ Okay, খেয়াল করেন, অনেকে এটা পেস লাগাই দেয়। কেন পেস লাগাই দেয়? এখানে বিসর্গ দুইটা, এখানে এখানে বয়ের উপরও একটা আছে, তয়ের উপরও একটা আছে। আমরা বলছি কোনটারে ভাঙতে, আগায় গুড়ায় না মাঝখানে? মাঝখানে মাঝখানে। মাঝখানে। তাহলে হবে অন্তর বিসর্গ যোগ বর্তী। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যাই নিরাকারে। নিরাকার। আচ্ছা, নিরাকারে কি বাদ দিব আমরা? র বাদ দিব না? র, খেয়াল করেন, নিস যোগ যদি আকার। র জি। কখনো বাদ দেন, বিসর্গ যোগ আকার। Good. যদি র কখনো বাদ দেন, তাহলে র এর সাথে যে স্বরধ্বনিটা আছে, র এর সাথে স্বরধ্বনি এটা পরে নিয়ে যাবেন। র এর সাথে যে স্বরধ্বনি এটারে পরে নিয়ে যাবেন। তাহলে দেখেন, এখানে র এর জায়গায় আপনি বিসর্গ দিবেন, তাই তো? নি বিসর্গ। ওকে, র এর জায়গায় বিসর্গ আসলো, ঠিক আছে। এই র এর সাথে কার আছে? কোনো কার আছে? আকার আছে, আকার। আকার আকার, আছে। আকার। তাহলে আটা কি করবেন? পরে নিয়ে যাবেন। ওকে, মানে র এর সাথে যা থাকে, র এর সাথে যা থাকে এটাকে পরে নিয়ে যাবে। তাহলে বলেন তো, বিসর্গ পরে অহরহ। দিতে হবে। বিসর্গের পরে, রাইট। অহরহের মধ্যে আমরা কি বাদ দিব বলেন তো? র র বাদ দিব। র বাদ দিব র স্যার। যে বাদ দিব, র এর বিসর্গ। পরিবর্তে কিছু নিব না? বিসর্গ অ। বিসর্গ স্যার। অ আছে, নেব। অ নিব, হ্যাঁ রাইট। অহ প্লাস অহ, অহ বিসর্গ প্লাস অহ। বুঝতে পেরেছেন? মানে র যখন বাদ দিবেন, তখন র এর জন্য একটা বিসর্গ নিবেন, র এর জন্য একটা, সরি, র এর জন্য একটা স্বরধ্বনি নিয়ে যাবেন, মানে যেটা আছে ওইটাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি বলি নিরাপদ, কি বলবেন? নিরাপদ। নির নি বিসর্গ যোগ নি বিসর্গ যুক্ত আপদ। বিসর্গ আপদ। গুড, র কিন্তু বাদ আপদ। দিবেন, র এর জায়গায় বিসর্গ হবে, আর স্বরধ্বনি আ আছে, আটা পরে চলে যাবে। নি বিসর্গ যোগ আপদ। আপদ। নি বিসর্গ যোগ আপদ। 9 এর গ্রামার বইয়ে যতগুলা শব্দ আছে এই সরি বিসর্গ সন্ধির, টোটাল 13টা নিয়ম আছে। এই 13টা নিয়মের প্রত্যেকটা শব্দ আপনি একটা নিয়ম দিয়ে ভাঙতে পারবেন, ওরসি বিসর্গ। 13টা নিয়মের প্রত্যেকটা শব্দ আপনি ওরসি বিসর্গ দিয়ে ভাঙতে পারবেন, প্রত্যেকটা। এক্ষেত্রে কথা একটাই, 9 এর গ্রামার বইয়ে যে নিয়মগুলো আছে, দয়া করে নিয়মগুলা পড়েন না। মাথার চুল যা আছে সব একদম বসে যাবে, আর দাঁড়াইবো না সিরিয়াসলি। কারণ নিয়মটাই 4 লাইন, নিয়ম 4 লাইন। নাই নিয়ম পড়তে পড়তে একটা দিন যাবো গা, বুঝবেন তো পরে। এই একটা নিয়ম দিয়ে আপনি যত শব্দ আছে সবগুলাই ভাঙতে পারবেন, আমি সেটা দিচ্ছি। তবে ব্যতিক্রম তো সব জায়গায় থাকবে, ব্যতিক্রমের তার মা বাপ নাই, এরা তো এতিম বাচ্চা, কখন কোন ফাঁকি দিয়ে কেমনে ঢুকে কি করে আলায় তো বলা যায় না। এই রমিজ রাজা ভাই শুনতে পাচ্ছেন? আমার জি, কথা কি শুনতে ক্লিয়ার? পাচ্ছি। আপনার এখানে নেট ভালো না আপনাদের? আপনি এক্স্যাক্টলি কোন নেট জায়গা ভালো থেকে আছেন আছে বলেন একটু, তো? মানে আমি আছি সাউথ 24 পরগনা থেকে, কলকাতার কাছাকাছি আছি। নেট ভালো আছে, আজকে একটু মানে আচ্ছা, বৃষ্টি হওয়ার জন্য নেটটা একটু প্রবলেম দেখা ও দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 24 পরগনা। 24 পরগনা বললেন নাকি? জি আচ্ছা, ওই যে কার এলাকা যেন? জি, 24 পরগনা হচ্ছে বঙ্কিমচন্দ্রের দক্ষিণ এলাকা। 24 পরগনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রমেশ ভাই, আপনাদের সাথে কথা হয়নি। আপনার বন্ধু তো এসেছে না? কি আলী যেন? জি জি, ও এস কে আলী ভাই। সেই- আচ্ছা, আপনারা মানে কিসের জন্য পড়ছেন এই ব্যাকরণ গুলা? কিসের জন্য পড়ছেন? স্যার অ্যাকচুয়ালি সব থেকে বেশি আমার শেখার শেখার জন্য পড়ছি। আর
জি, আমরা আচ্ছা মানে আচ্ছা আপনাকে দেখে মানে খুবই ভালো লাগে, একবার ওকে একদিনই ওকে দেখেছিলাম, দেখে আমার খুবই মানে ভালো লেগেছিল। ওকে ওকে আর ঠিক এই আছে পেমেন্ট করা অবশ্যই। নিয়ে খুবই চেষ্টা করে মানে পেমেন্টটা করতে পেরেছি। না আমি আসলে আমাকে এর আগে অনেকে নক দিত খালি পেমেন্টের জন্য, আমি আসলে তেমন অ্যান্সার দিতাম না, কারণ আমি নিজেও জানি না যে ভারত থেকে কিভাবে পেমেন্ট করতে হয়। কিন্তু আপনার প্রসেসটা আমার ভালো লাগছে, আপনার সাথে আমার এই ব্যাপারে কথা বলতে হবে আর কি। আমি ঠিক করে শুধু আপনাদেরকে নিয়ে আলাদা ব্যাচ করবো, ওইটাও করা সম্ভব, প্রচুর নক আছে। ওকে, আমরা এবার একটু ব্যতিক্রমে যাই। আচ্ছা, আমরা রবিজ রাজা ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি 24 পরগনা থেকে আছে। আমরা এবার ইন্ডিয়াও ঘুরতে যাবো ইনশাল্লাহ। ব্যতিক্রমের মধ্যে আমরা এই 5টা শব্দ পাবো। একটু খেয়াল করেন, আমরা ব্যতিক্রম এগুলা কেন বলছি। আমরা জানি যে র যখন বাদ যায়, র যখন বাদ যাবে তখন র এর পরিবর্তে তো একটা বিসর্গ আসবেই, এটা কমন ব্যাপার, র এর জন্য বিসর্গ আসবে। ওকে, আরেকটা নিয়ম দেখেছি, র এর সাথে স্বরধ্বনিটা পরে যায়, এটা একটা নিয়ম। বাট এই 5টা ব্যতিক্রম, এই 5টা হচ্ছে ব্যতিক্রম। দয়া করে এই 5টার নাম ভালো করে মনে রাখতে হবে। একই স্ট্রাকচারে দেখেন, নীরব, নিরস, নিরক্ত, নিরোগ, নিরন্ধ্র, একই একই সব একই। এখানে এটা ব্যতিক্রম। ব্যতিক্রম বলে দেখেন, মূল বানানটা ছিল দীর্ঘইকার, ভাঙলে হয়ে যাচ্ছে রস্যইকার। কারণ নি বিসর্গ কখনো দীর্ঘইকার দিয়ে হয় না, রস্যিকার দিয়ে হয়। এটা প্রথম ব্যতিক্রম। দ্বিতীয় ব্যতিক্রমটা হচ্ছে র চলে যাওয়ার কথা, রটা কিন্তু যায়নি, রটা থেকে গেছে, রটা থেকে গেছে, এটাই ব্যতিক্রম। সেই 5টা আলাদা করে মনে রাখবেন, যে এই নীরব, নিরস, নিরক্ত, নিরন্ধ্র, এই 5টাতে র যায় না, র ঠিক থাকে, র চলে যায় না, রটা ঠিক থাকে। তাহলে এই সবগুলাতে শুরুতে হবে নি, তারপর বিসর্গ, তারপর যা আছে তাই বসবে। নিযুক রস, নিযুক রক্ত, নিযুক রোগ, নিযুক রন্ধ্র। এই 5টা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আছে ব্যাকরণে যে কোনো জায়গায়। ওকে, আচ্ছা, আরো 3টা একটু ব্যতিক্রম আছে যেগুলার মূল শব্দের ভিতরে, এগুলা সন্ধিজাত শব্দ, সন্ধি করা যায়, মূল শব্দের ভিতরেই বিসর্গটা থাকে। 3টা শব্দ জাস্ট, শিরোপীড়া মানে মাথার ব্যামো ও মাথার পীড়া, মনকষ্ট মনের কষ্ট, প্রাতরাশ সকালের নাস্তা। ওকে, এই 3টা শব্দ আপনি ভাঙলেও এটা হবে, থাকলেও এটা হবে। শিরোপীড়া সন্ধি বিচ্ছেদ শির বিসর্গযোগ পীড়া, মনকষ্ট মন বিসর্গযোগ কষ্ট, প্রাতরাশ প্রাত বিসর্গযোগ রাস। সো এই 8টা শব্দ আলাদা মনে রাখবেন। আর বাকি যত শব্দ আছে বিসর্গ সন্ধির, অন্তত 9-10 গ্রামার বই যে কয়টা আছে এই কয়েকটা, নতুন করে আপনি শব্দ বানাইতে যায়েন না দয়া করে। 9-10 যেগুলো আছে সেগুলাই, নতুন করে নিয়ম বানাইতে যায়েন না। এই শব্দগুলা দেখবেন ওই একটা নিয়ম দিয়ে, ওরসে বিসর্গ, ওই একটা নিয়ম দিয়ে আপনি সবগুলোই সলভ করতে পারবেন, একটা নিয়ম দিয়ে সবগুলা সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর ব্যতিক্রমী 8টা। ওকে, বাট একটা কথা, বইয়ের নিয়ম পড়েন না, একটা নিয়মই 4 লাইন। শোয়েব ভাই বলেন। সালাম আলাইকুম শোয়েব স্যার, ভাই, ওই যে জি। ধনুক টঙ্কারটা একটু বললে ভালো হইতো। ধনুষ টঙ্কার, হ্যাঁ ধনুষ টঙ্কারে কি আছে বলেন, আমাদের নিয়মের পুরুষের কি আছে এখানে। ধনুষ টঙ্কার মূর্ধন্য ষ। মূর্ধন্যস্য আছে। তা মূর্ধন্য আপনি ষ যে আছে। কাজটা করবেন, মূর্ধন্যস্যের জায়গায় বিসর্গ নিয়ে আসবেন, শেষ। তাহলে হবে ধনু বিসর্গ যোগ টঙ্কার, টঙ্ক ঠিক আছে। এটা হচ্ছে কি, ধনুর মতো এরকম বাঁকা হয়ে যায়, ধনুর মতো বাঁকা হয়ে যায়, যে এই জন্য এটাকে ধনুষ টঙ্কার বলে। ধনু চিনেন তো, ধনুক আছে না, তীর ছুড়ে যে ধনুক থেকে ধনু হয়েছে। ঠিক আছে, রাইট, ওকে। সো একটা নিয়ম দিয়ে আর এই 8টা ব্যতিক্রমী শব্দ দিয়ে আপনি অনায়াসে অনায়াসে আমাদের যে ইয়ে সন্ধিটা আছে, বিসর্গ সন্ধিটা আছে, সহজেই শেষ করতে পারবেন। কামরুন নাহার টুপু আপু, রোলটা মনে হয় বারবার কেটে যায় আপনারটা, নেটে খুব প্রবলেম হয়, তাহলে ফিক্সড করে ফেলবেন। জি স্যার। হ্যাঁ বুঝতে জি পেরেছি, স্যার, আগে আমি থেকে এর দেখেছি যে মধ্যে আপনার স্যার রোল। দুই, হ্যাঁ জি স্যার, 2বার বের হয়ে গেছে স্যার নেট প্রবলেমের জন্য। সমস্যা নাই, নাইম ভাইয়েরও মনে হয় নেট কেটে গেছে, ওনারও রোল কেটে গেছে, সমস্যা নাই। তাহলে ইয়ে করবেন, ওই যে পার্মানেন্ট রোল বসানো যায় ইয়ের মধ্যে, জি পার্মানেন্ট স্যার। না, এটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, আমরা দিয়ে দিয়েছি, ওটা করে ফেলবেন, তাহলে আর ঝামেলা হবে না, যখনই জয়েন করবেন জি একই রকম। জি স্যার। ওকে, আমরা আচ্ছা স্যার। 3 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বলি, যে জিনিসটা 1 নাম্বার, জিনিসটা 2 নাম্বার, জিনিসটা 3 নাম্বার। কোন 3 নাম্বার শুনছেন, জিনিসটা 3 নাম্বার শুনছেন? না, আমরা খালি 1 নাম্বার আর 2 নাম্বারই শুনি, তাই না? জিনিসটা 1 নাম্বার, জিনিসটা 2 নাম্বার, এরকম। 3 নাম্বার আমরা শুনি না। আজকে শুনবেন 3 সমান সমান 1, 3 সমান সমান 1। মনে করেন আপনারা 3 বন্ধু বান্ধবী আছেন, 3 বন্ধু বান্ধবী, আপনার বন্ধু আছে, একজন বান্ধবী আছে, আর আপনি আছেন। আপনার বান্ধবী আবার আপনার বন্ধুকে
পছন্দ করে। তাহলে বলেন তো আপনারা কি আসলে তিনজন না আপনি একাই আছেন? আপনি আসলে একাই আছেন, কারণ আপনার বান্ধবী তো আপনার বন্ধুরে পছন্দ করে, আপনি হিসেবে পাত্তা পাইবেন না। তাহলে 3 মানেই কি? 1। 3 সমান সমান 1, 3 সমান সমান 1, 3 সমান সমান 1। আপনাদের ম্যাথ পড়াইতেছি? না, ম্যাথ পড়াইতেছি না। আপনাদের মনে আছে গত ক্লাসে আমরা বর্গ পড়েছিলাম? বর্গ, জি স্যার মনে আছে স্যার। বর্গ কয়টা জানো? 5টা। মোট 25টা। মোট 25টা, বর্গ হচ্ছে 5টা। ওকে, আমরা আসলে আপনাদের বলছি যে বর্গের 3 নাম্বার বর্ণ থাকলে আপনি 1 নাম্বার বর্ণ নিয়ে আসবেন। বর্গের 3 নাম্বার বর্ণ থাকলে কয় নাম্বার আনবেন? 1 নাম্বার। বর্গের 3 নাম্বার বর্ণ থাকলে 1 নাম্বার নিয়ে আসবেন। বর্গের 3 নাম্বার বর্ণ থাকলে 1 নাম্বার নিয়ে আসবেন। বর্গের 3 নাম্বার বর্ণ থাকলে 1 নাম্বার নিয়ে আসবেন। সিম্পল, খেয়াল করেন। আমরা এখানে গ পাচ্ছি, যদি কোথাও গ পান গয়ের জায়গায় ক নিয়ে আসবেন, গয়ের জায়গায় ক নিয়ে আসবেন। বর্গীয় জ থাকলে চ নিয়ে আসবেন। ড বা ডয়শূন্য থাকলে ট নিয়ে আসবেন। দ থাকলে ত নিয়ে আসবেন। মানে বর্গের 3 নাম্বারটা থাকলে আপনি 1 নাম্বার নিয়ে আসবেন। সিম্পল। এবার একটা ব্যাপার খেয়াল করেন, ধরেন আমি একটা বর্ণ বললাম ক, এই ক বললে কি আমি অ উচ্চারণ করছি কিনা দেখেন তো। ক ক বললে কিন্তু অ উচ্চারণ হয়। মনে রাখবেন প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে স্বর থাকে। যদি কার থাকে, আকার ইকার উকার, তা তো দেখতেই পাচ্ছেন। যদি কার না থাকে, কার না থাকা মানে ওখানে অ আছে। কার না থাকা মানে সেখানে অ আছে। কার না থাকা মানে সেখানে অ আছে। তার মানে এই কয়ের সাথে একটা অ আছে, এই কয়ের সাথে একটা অ আছে। ওকে, কিন্তু আপনি যদি হসন্ত দেন, হসন্ত, মনে রাখবেন হসন্ত দিচ্ছেন মানে হচ্ছে সেখানে অটা বাদ দিচ্ছেন। হসন্ত দেওয়া মানে হচ্ছে অটাকে বাদ দেয়া। হসন্ত দেওয়া মানে হচ্ছে অটাকে বাদ দেয়া। হসন্ত মানে হচ্ছে অটাকে বাদ দেয়া। যেমন ধরেন আমরা একটা উচ্চারণ বলি, আপনারা উচ্চারণ করেন। যেমন এটা, এটার উচ্চারণ কি? কোন না কোন? কোন কোন দিন, এটার উচ্চারণ কি? কোন না কোন? বলেন, এটার উচ্চারণ কি? কোন না কোন? কোন। এটার উচ্চারণ হচ্ছে কোন। এটার উচ্চারণ কি? যত না যত? যত। গুড। এখন দেখেন আমি নিচে একটা হসন্ত দিয়ে দিলাম, এখন এটার উচ্চারণ কি? যত। এখন এটার উচ্চারণ হচ্ছে যত। কেন? কারণ আপনি নিচে হসন্ত দিচ্ছেন মানেই এখান থেকে অটা বাদ দিচ্ছেন। ওকে, তাহলে যদি এখানে অ না থাকে তখন এটা হয় পারফেক্ট ব্যঞ্জন। যে অ বাদ দিলেন, এটা এখন পারফেক্ট ব্যঞ্জন হয়েছে। অ বাদ দিয়েছেন, এটা এখন পারফেক্ট ব্যঞ্জন হয়েছে। কারণ এর আগে যখন অ উচ্চারণ করেছেন তখন তো এটা ব্যঞ্জন না, এটা তো স্বর আছে। এই যত শব্দটা শেষে একটা স্বরধ্বনি আছে। কি আছে? অ। শেষে একটা অ আছে। কিন্তু যখনই আপনি নিচে হসন্ত দিয়ে দিলেন তখন আর এখানে কি নাই? স্বরধ্বনি নাই। এটা এখন পারফেক্ট ব্যঞ্জন আছে। এজন্য আমরা এই ব্যঞ্জন সন্ধিতে দেখবেন, ব্যঞ্জন সন্ধিতে দেখবেন যে নিচে হসন্ত দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করেন এই যে বর্ণটা আছে এটার নাম হচ্ছে ত। এটার নাম হচ্ছে ত। আর এই ত উচ্চারণ করার সময় দেখেন আমরা কি উচ্চারণ করছি? অ উচ্চারণ করছি। ত উচ্চারণ করার সময় আমরা অ উচ্চারণ করছি। কিন্তু যখন আমরা নিচে হসন্ত দিব তখন কি অ আছে? না, তখন এটা অ নাই। তাহলে এটা কি পূর্ণাঙ্গ ত হচ্ছে? এটা কি পূর্ণাঙ্গ ত হচ্ছে? না, হচ্ছে খণ্ড ত। এটা হচ্ছে খণ্ড ত। এটা হচ্ছে খণ্ড ত। তার মানে ত এর নিচে হসন্ত যে কথা, খণ্ড ত একই একই কথা। কথা। আপনি যখন কম্পিউটারে টাইপ করতে যাবেন দেখেন ত এর নিচে হসন্ত দিলে দেখবেন কি হয়ে যাচ্ছে? খণ্ডত হয়ে যায় খণ্ডত স্যার। হয়ে যাচ্ছে। তাহলে খণ্ডত মানে কি ত, নাকি খণ্ডত মানে ত এর নিচে হসন্ত? তয় নিচে হসন্ত। ত এর নিচে তো এর নিচে হসন্ত। তো আমরা এখানে যেটা দেখেছি বর্গের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ নিব। তো বর্গের তৃতীয় বর্ণকে যখন আমরা প্রথম বর্ণ বানাবো নিচে একটা করে হসন্ত দিব। হসন্ত কেন জানি দিচ্ছি? কিসের জন্য? পারফেক্ট ব্যঞ্জন অর্জন। অবর্ণ পারফেক্ট ব্যঞ্জন বানানোর জন্য। আর ত এর নিচে হসন্ত যে জায়গায় হওয়ার কথা সেখানে জানি কি হয়ে যায়? খণ্ডত। খণ্ডত হয়ে যায়। এটা আগে থেকে বলে রাখলাম, পরে আপনাদের স্যার খণ্ডত কইতে আইলো, আমি তো ত দেখছিলাম। ওকে, সো আপনাদেরকে আমরা দিগন্ত দেখাতে নিয়ে যাব। দিগন্ত,
দিগন্ত এখন আর দেখাইতে পাচ্ছি না। ওকে, দিগন্তের মধ্যে দেখেন মাঝখানে গ আছে, তৃতীয় বর্ণ। এই তৃতীয় বর্ণের জায়গায় আমরা এখানে প্রথম বর্ণ বসালাম, তৃতীয় বর্ণের জায়গায় আমরা প্রথম বর্ণ বসালাম, আর নিচে কি দিয়েছি? হসন্ত। আর এই গয়ের সাথে একটা অ ছিল না, অটা কই গেছে? পরে চলে আসছে, পরে চলে আসছে। ওকে, অটা পরে চলে আসছে। সুবন্ত একই রকম, এখানে ব তৃতীয় বর্ণ, বয়ের প্রথম বর্ণ হচ্ছে প, পয়ের নিচে হসন্ত, আর বয়ের সাথে অ ছিল, এটা পরে চলে গেছে, বয়ের সাথে অটা পরে চলে গেছে। বাগদান, বলেন তো বাগদান মানে কি? বাগদান এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট, এটাই তো জানি আমরা, বাগদান বলতে এটাই জানি। বাট মজার ব্যাপার হচ্ছে বাগদান মানে এঙ্গেজমেন্ট না। বাগদান মানে কিন্তু আপনি নিজেই করেন, প্রতি সপ্তাহে করেন, প্রতিদিন করেন, আপনি ডেইলি করেন, ডেইলি 10-12 বার করেন আপনি। এটা বলেন তো কি? ওয়াদা করা ওয়াদা করা, right? এই যে বাক যোগ দান, বাক মানে কথা, দান মানে দেয়া। আপনি যখনই যারে কথা দিচ্ছেন প্রত্যেকবারই বাগদান করছেন, তাহলে আংটি দিয়ে বাগদান করতে হবে। আপনি যে কথা দিচ্ছেন না তোমার বিয়ে করে মাসে ঘুরে আসি, এটাও একটা বাগদান। ওকে, সেই যে গ আছে, গ এর জায়গায় আপনি জাস্ট ক নিয়ে আসলেন। ওকে, বাগদান। আচ্ছা, উদ্যম, উদ্যমে দেখেন উদ্যমে দ আছে, দ এর জায়গায় আমরা খণ্ডত্ব আনলাম। আর কি বাকি আছে? এই যে জ আছে এবং ম আছে, জটা এবং ম আমরা বসাই দিলাম। এক্ষেত্রে একটু খেয়াল করেন, আমি এটার উচ্চারণ করেছি উদ্যম। উদ্যম উচ্চারণের নিয়মে জটা দ এর মতো উচ্চারণ হয়েছে, কিন্তু বর্ণ কি চেঞ্জ হয়ে গেছে? বর্ণ তো জ জই আছে, সেই জন্য আমরা জটা বসিয়েছি। এই ক্ষেত্রে আপনাদের আমি আরেকটা শব্দ লিখি, এই শব্দটা আপনারা বলেন তো সন্ধি বিচ্ছেদ কি হবে? খুব গুরুত্বপূর্ণ শব্দ, অনেকেই ভুল করে। উদ্যমটা স্যার আরেকটু স্যার। ওকে ওকে, বলছি। উদ্যমের ক্ষেত্রে আমরা তৃতীয় বর্ণ পাচ্ছি দ, দটা তৃতীয় বর্ণ, তার জায়গায় আমরা প্রথম বর্ণ বসাইলাম। প্রথম বর্ণ কি? ত, আর নিচে কি দিব? হসন্ত। ত এর নিচে হসন্ত দেওয়া মানে কি? খণ্ডত্ব। আর এখানে ধ্বনি কি আছে? এটা কি দ না জ? উচ্চারণের নিয়মে এটাকে আমরা দ উচ্চারণ করেছি, কিন্তু আসলে কি এটা দ না জ? জ। জটা আমরা এখানে জ বানাই ফেলছি, উদ প্লাস জ। এই উদ্যোগটা ভাঙতে গেলে আপনি ক্লিয়ার বুঝবেন। উদ্যমটা ভাঙেন তো কি হবে? এই যে দ বাদ যাবে, দ এর জায়গায় খণ্ডত্ব আসবে, তাই না? ওকে, আচ্ছা। এরপরে এখানে একটা বর্ণ আছে, যে জ আছে, জটা আমরা নিব। ওকে, জ নিলাম। ওকার আছে, ওকার নিলাম। তারপরে গ আছে, এটা মুখস্থ আছে স্যার। আপনি তাই নতুন কিছু আনি নাই, যা ছিল তাই। হ্যাঁ, মুখস্থ আছে না, এটা একটা ভালো বিষয়। তো আমরা নতুন কিছু কিন্তু আনি নাই, যা ছিল সেটাই বসাইছি। ওকে, জি বলেন। দয়ের নিচে, তয়ের নিচে হসন্ত হলে খণ্ডত, বিষয়টা বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। ত মানে কিন্তু খণ্ডত না। এই যে আমরা এই যে ধ্বনিটা উচ্চারণ করি, এটার নাম খণ্ডত, মানে এটা তয়ের একটা খণ্ড, তয়ের একটা খণ্ড। ধরেন আমরা যখন এভাবে ত লিখি, এটা পারফেক্ট ত, কিন্তু নিচে যখন হসন্ত দেই তখন কি এটা পারফেক্ট ত আছে? না, তখন এটাকে বলে খণ্ডত। তয়ের নিচে যখনই হসন্ত আসবে, ওইটা তয়ের নিচে হসন্ত লেখা যে কথা, খণ্ডত একই কথা। তয়ের নিচে হসন্ত যে কথা, খণ্ডত একই কথা। ওকে, ইমন ভাই বলেন। স্যার ওকার থাকলে স্যার আমরা জানছিলাম স্যার সেই ক্ষেত্রে বিসর্গ আনা লাগে স্যার। না, ওকার থাকলে বিসর্গ নিবেন তখনই যখন আপনি র বা শ এর জন্য বিসর্গ বসাতে পারেন। সব জায়গায় তো র আর শ এর জন্য বিসর্গ আসে না। উদ্যম শব্দটা মাঝখানে র বা শ ছিল না। ওকে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এই জন্যই বলেছি 9 10 এর বইয়ে যে কয়েকটা শব্দ আছে, এই কয়েকটা শব্দ ফিট করবেন। নতুন করে মানে মিলাইতে গেলে দেখবেন পেস লেগে যাচ্ছে, কারণ সব শব্দ তো র আর শ এর জন্য হবে না। ঠিক আছে, ওকে। এবার আমরা দুইটা থাকলে একটা ইন্ডিকেট করব। মনে করেন আপনি একই জিনিস দুইটা আছে, মনে করেন একই রকম শার্ট দুইটা, আপনি দুইটাই করবেন না যে একটাকে চুজ করবেন? বলেন তো, দুইটাই রেখে দিবেন, দাঁড় করে দেন না একটা? দুইটা থাকলে দুইটা নিয়েন না, ঠিক আছে? যেটা দুইটা আছে একই রকম দুইটা, তাহলে একটা মানুষের দিয়ে দিন বা বাদ দিয়ে দিন, সমস্যা নেই। ওকে, বিনিময়ে অন্য কিছু নিয়ে আসেন। যেমন দেখেন এই ডাবল ডাবল স্টেপ গুলা, ডাবল জ, ডাবল চ, ডাবল ল, ডাবল ন, দন্ত ন ম, এখানে একটু চেঞ্জ, ডাবল নাই, ডাবল ট, ডাবল ড। মামুন ভাই আপনার এখানে অন্য সাউন্ড আছে,
ডাবল ডাবল স্টেপ গুলো থাকলে ডাবল জ, ডাবল চ, ডাবল ল, ডাবল ন, দন্তন্য ম, ডাবল ট, ডাবল ড, এই ডাবল ডাবল থাকলে প্রথমটা বাদ দিয়ে দিন। প্রথমটা বাদ, প্রথমটা বাদ, প্রথমটা বাদ, প্রথমটা বাদ, প্রথমটা বাদ, প্রথমটা বাদ, বাদ দিয়ে খণ্ডত বসাই দিবেন। ওকে, বিশ্বাস না করলে জগন্নাথকে জিজ্ঞেস করেন, জগন্নাথ এই ব্যাপারে জানে, আমি কিচ্ছু জানি না। জগন্নাথ। ওকে, তাই তো জগন্নাথে আমাদের এখানে ডাবল ডাবল কিছু আছে? জি স্যার স্যার দুইটা ন আছে স্যার। দুইটা ন আছে। কোনটা মানে দুটো বাদ দিব? দন্তন্য আছে, কোনটা বাদ দিব? প্রথমেরটা আগেরটা বাদ দেওয়া পরেরটা? প্রথমটা। তাহলে প্রথমটা বাদ দিই। প্রথম। বাদ দিয়ে কি বসাবো জানো? খণ্ডত স্যার। খণ্ডত বসাবো। ওকে, তাহলে দেখেন শব্দটা কি দাঁড়াচ্ছে, এবার বসায় দেন। জগৎ জগৎ যোগ নাথ। নাথ। এই জগন্নাথ অর্থ কি জানেন? জগতের মালিক। নাথ মানে হচ্ছে মালিক। ওকে, জগৎ মানে জগৎ। তাহলে জাস্ট দুইটা থাকলে আপনি কি করবেন? প্রথমটা বাদ দিয়ে দিবেন। দুইটা থাকলে প্রথমটা বাদ দিয়ে দিবেন। তাহলে উচ্চারণ কি বলবেন? উচ্চারণ জগৎ যোগ নাথ। উচ্চারণ উৎ যোগ চারণ, দুইটা চ আছে। যাবজ্জীবন দেখেন, যাবজ্জীবন, যাবজ্জীবনে দেখবেন যে এখানে দুইটা জ আছে, তাহলে প্রথমটা বাদ, প্রথমটার পরিবর্তে কি আসবে? খণ্ডত। যাবৎ যোগ জীবন। ওকে, উচ্চারণ দুইটা চ আছে, প্রথমটা বাদ দেন। উৎ যোগ চারণ, উৎ যোগ চারণ। উল্লেখ উৎ যোগ লেখ। যোগ লেখ, উৎ যোগ লেখ। তাহলে বলেন তো, আমি যদি বলি আমাদের দেশের এই ব্যবস্থাটা খুব ভালো, চলচ্চিত্র, বলেন কি চলচ্চিত্র কি হবে? চলচ্চিত্র। ওকে, এখানে দুইটা চ আছে, প্রথমটা বাদ দিব, তাহলে হবে চলত যোগ চিত্র। এই চলচ্চিত্র মানে বুঝছেন, আমরা যে ফিল্ম দেখি না, এটা কিন্তু আসলে স্টিল পিকচার, অনেকগুলা পিকচার দ্রুত আগায়, এজন্য আমরা দেখি যে এগুলা কাজ করছে। জানেন এটা, ছবিগুলা চলছে, অনর্গল চলছে স্পিডে। ওই যে আগের দিনের ভিডিও যে রিল গুলা ছিল, রিল গুলা দেখছেন না, যে সবগুলা ছবি আস্তে আস্তে আগাচ্ছে, এই জন্য এটার নাম চলচ্চিত্র। হ্যাঁ, এই জন্য এটার নাম চলচ্চিত্র, যে ছবিগুলা চলছে। ওকে, শব্দগুলো এত সুন্দর ছিল। উন্নয়ন, উন্নয়ন কি বলবেন? দুইটা ন আছে। উৎ যোগ নয়ন। নয়ন, যুক্ত নয়ন, নয়ন। ওকে, মৃন্ময়, মৃৎ যোগ মন। নয়। যুক্ত মৃৎ যোগ ময়। ওকে, এই যে মৃৎ, মৃৎ নয়ের জন্য খণ্ডত আসবে। এই মৃৎ মানে জানেন? মৃৎ মানে মাটি, মাটি। মৃৎ মানে মাটি। আমরা হচ্ছে মৃন্ময়, মাটির তৈরি। ওকে, তাহলে তন্ময় কি হবে? তৎ যোগ ময়। তাহলে উন্মোচন কি হবে? উন্মোচন, উন্মোচন উৎ যোগ যোগ মোচন। মোচন। যোগ মোচন। ওকে, বজ্জাত কি হবে? বজ্জাত যোগ জাত। এবার একটু দেখেন, এখানে কিন্তু ঝামেলা আছে। দেখেন এখানে ডাবল জ ছিল, আমরা প্রথম জয়ের পরিবর্তে খণ্ডত বসাইছিলাম, তাই তো? এটাই তো করেছে, এটাই হওয়ার কথা। তাহলে বজ্জাত, এখানে দুইটা জ আছে, তাহলে আমরা একটা জয়ের পরিবর্তে খণ্ডত বসাবো না, দ বসায় ফেলছি, তো ভুল হয়ে গেল তো এটা, তাই না? একটু খেয়াল করেন, দুইটা বানান মনে রাখবেন। বদ বানান, ঝামেলা বানান। একটা হলো পদ, একটা হলো বিপদ, আর একটা হলো বদ। পদ বিপদ তো একই, দুইটা শেষে পদ আছে। ওকে, এই তিনটা বানানের ক্ষেত্রে কখনো খণ্ডত হয় না। এই তিনটা বানানে কখনো খণ্ডত হয় না। কি হয়? দ হয়, দ। সে তিনটা বানান যেখানেই পাবেন খণ্ডত দিবেন না, কি দিবেন? দ দিবেন। স্যার কয়টাতে? এই তিনটা কি এই তিনটাতে। ব্যতিক্রম স্যার? হ্যাঁ, ব্যতিক্রম, রাইট। এই পদ, থ্যাংক ইউ স্যার। বিপদ আর বদ, এগুলাতে খণ্ডত হয় না। এর জন্য আর এগুলার মূল বানানটা দ দিয়ে। পদ, বিপদ, বদ যেখানেই পান খণ্ডত থাকলে সেটা ভুল, কি দিতে হবে? দ দিতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন বজ্জাত, বজ্জাতে ডাবল জ আছে, তাহলে আমাদের কি বসানোর কথা? খণ্ডত বসানোর কথা, কিন্তু শব্দটা কি হচ্ছে? বদ। বদ বানানটা আমরা কি দিব? দ দিব। ওকে, একই রকম ধরেন আপনি বললেন বিয়া করুন, আপনার এক বন্ধু কইলো দোস্ত রে অনেক ভালো আছিস, এই কাম করিস না। আপনারা কেউ শুনেছেন এই কাহিনী? কোনো বন্ধু বন্ধুকে না করছে বিয়ে করার জন্য, মানে কোনো বিবাহিত বন্ধু অবিবাহিত বন্ধুকে বিয়ে করতে না করেছে, এর এক্সপেরিয়েন্স আছে আপনাদের? ম্যাক্সিমামই না করে স্যার। এক্সিওই না করে, যে তো বন্ধুদের কথা আমার আপনি বন্ধু কিভাবে শুনবেন? আপনার বন্ধু করতে কয়, তাহলে এই আপনার বন্ধু না ভাই, এই আপনারা ফাঁসাইতে চাইতেছে। ওকে, গোপন রাগ আছে, তাহলে প্রতিশোধ নিতে চাই। আচ্ছা, ওকে, রাইট। এবার দেখেন বিপজ্জনক, দুইটা জ আছে, তো দুইটা জ থাকলে আপনি কি করবেন? দ বসাবেন না খণ্ডত বসাবেন? বলেন।
ড এখানে দ দ বসাবো বসাবো দ বিপদ বসাবেন, তাহলে হবে বিপদ প্লাস জনক। জনক বিপদ প্লাস জনক। তাহলে ডাবল স্টেপ থাকলে আপনি প্রথমটার পরিবর্তে খণ্ডত দিবেন। তবে বদ, বিপদ এবং পদ এই তিনটা আসলেই বদ। এই বদ গুলার ক্ষেত্রে কি করবেন? দ বসাবেন। পদ, বিপদ এবং বদ এগুলাতে খণ্ডত বসাবেন। এবার যে নিয়মটা আপনাকে দেখাচ্ছি, এই নিয়মটা না পড়লেই বেটার। নিয়ম লিখে আবার পড়তে না করতেছি কেন একটু বলি। এই নিয়মের শব্দ আছে তিনটা। তিনটা শব্দের জন্য নিয়ম পড়বেন দরকার নাই। তিনটা শব্দের জন্য নিয়ম পড়া দরকার। নিয়ম পড়তে হয় 6টা 7টা বা 10টা 12টা শব্দের। তিনটা শব্দের নিয়মই পড়া দরকার নেই। তিনটা শব্দ জাস্ট এটা থেকে প্রশ্ন হয়, রাইট? এই ভালো বলেছেন, যেগুলো ছোট ছোট রেলওয়ে প্রশ্ন আছে, রাইট? সে তিনটা শব্দ এটা আছে। এই তিনটা শব্দ খাতায় লিখে ফেলবেন। অবশ্য লেখার দরকার নেই, আপনারা অলরেডি মুখস্থ জানেন। আমি সিওরিটি দিচ্ছি আপনারা অলরেডি মুখস্থ জানেন। তারপর আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন। উচ্ছ্বাস বা চলৎ শক্তিটা দেখি। চলৎ শক্তি চ আছে, আপনি জাস্ট প্রথমটার পরিবর্তে খণ্ডত পরে তালব্যস্য আনবেন। প্রথমে খণ্ডত তারপর তালব্যস্য, তাহলে চ ছ চলে যাবে, খণ্ডত তালব্যস্য আসবে। তাহলে চলৎ প্লাস শক্তি, চলৎ প্লাস শক্তি। তাহলে বলেন তো উচ্ছৃঙ্খল কি হবে? প্রথমে খণ্ডত আসবে পরে তালব্যস্য আসবে, তাহলে কি হবে? উৎ যুক্ত শৃঙ্খল, উৎ যুক্ত শৃঙ্খল, শৃঙ্খল। উৎ প্লাস শৃঙ্খল, এই জন্য সব বসে যাবে। উচ্ছ্বাস কি হবে? তো মুখস্থ আছে আপনাদের, কয়ে লাভ নেই। উৎ উৎ যুক্ত শ্বাস, শ্বাস। সো এই চ ছ এর এই নিয়মটা তিনটা শব্দই আছে। এই তিনটা শব্দ খাতায় 2বার লিখবেন, দেখে দেখে খাতায় 2বার লিখবেন, জীবন আর ভুলবেন না। এবার বলেন, এই যে এতক্ষণ ধরে আমরা সন্ধি পড়ছি, আমরা কি আসলে সন্ধি পড়ছি না বিচ্ছেদ পড়ছি? বিচ্ছেদ পড়ছি। আমরা আসলে সন্ধি পড়ছি না, আমরা বিচ্ছেদ পড়ছি। এবার বিচ্ছেদ ভাঙবো আমরা কেমনে? এটা খুবই সহজ। এই তিনটা ছাড়া আর একটা দুইটা আছে যেগুলো খণ্ডত বসে, মানে উচ্ছেদ, উৎ যুগ ছেদ, ওকে, এক দুইটা আছে খণ্ডত বসে। বাকি সবচেয়ে বেশি যে শব্দগুলো আছে চ ছ দিয়ে, এটার নিয়মটা সবচেয়ে সহজ, মানে সন্ধির ক্ষেত্রে সবচেয়ে সহজ নিয়ম এটা। কি নিয়ম? চ ছ থাকলে চটা বাদ দিয়ে দিবেন, কিচ্ছু করতে হবে না। চ ছ থাকলে চটা বাদ, শেষ, সন্ধি বিচ্ছেদ। তাহলে বলেন তো বিচ্ছেদ এটাকে আমরা এই নিয়মে যদি ভাঙি, চ বাদ, তাহলে কি হবে? বি যুক্ত ছেদ, বিযোগ ছেদ। ওকে, তাহলে আমরা চ ছ এর নিয়মে যদি ভাঙি, চ বাদ যাবে, তাহলে ব্যাপারটা দেখেন খুব সহজ। চটা বাদ দিয়ে দেন, বি যোগ ছেদ, ছেদ, বি যোগ ছেদ। একই রকম ভাবে আমরা যদি বলি পরিচ্ছেদ, চ বাদ, পরিযোগ ছেদ। আচ্ছাদন, আচ্ছাদন কি হবে বলেন? আ যুক্ত ছাদন, যোগ ছাদন, আযোগ ছাদন। আযোগ ছাদন। বিচ্ছিন্ন, বি যোগ যোগ ছিন্ন। বি যোগ ছিন্ন। এখন যদি বলি সে খুব স্বচ্ছন্দে আছে, স্বচ্ছন্দে, এই স্বচ্ছন্দ কি হবে? সযুক্ত ছন্দ, ছন্দ। ছন্দ, যদি বলা হয় প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি, প্রতিযুক্ত ছবি, প্রতিযোগ ছবি, প্রতিযোগ ছবি। আলোছায়া, আলোচক ছায়া, বৃক্ষ ছায়া, বৃক্ষযোগ ছায়া। ওকে, জাস্ট চটা বাদ দিয়ে দিলেই হবে। ইমন ভাই মিউট করেন, কে যেন কথা বলছে। ওকে, ঠিক আছে। এবার দ ধতে আমরা যাই। যদি দ ধ পান, দ ধ, তাহলে কি করবেন? প্রথমে হ আনবেন, সরি, প্রথমে খণ্ডত আনবেন তারপর হ আনবেন। প্রথমে খণ্ডত তারপর হ, দ ধ দুইটাই বাদ। দ ধ থাকলে দ ধ দুইটাই বাদ, খণ্ডত প্লাস হ আনবেন, খণ্ডত প্লাস হ। উদ্ধার, উদ্ধার, হ্যাঁ উদ্ধার। উদ্ধারে দেখেন দ ধ আছে, দুইটাই বাদ, উৎ যোগ হার, খণ্ডত প্লাস হ। তাহলে উদ্ধৃত কি হবে? উদ্ধৃত বলেন। যদি দ ধ থাকে, হ্যাঁ ওকে, যদি দ ধ থাকে, দ ধ দুইটাই বাদ দিবেন, বাদ দিয়ে খণ্ডত প্লাস হ আনবেন, খণ্ডত প্লাস হ। তাহলে উদ্ধার, প্রথমে খণ্ডত উৎ পরে হ, হার, উৎ যোগ হার। তাহলে উদ্ধৃত কি হবে? উৎ যোগ যোগ ধৃত। ঋত, উৎ যোগ ঋত, হ আসবে আর নিচে ঋকারটা আছে। তদ্ধিত, তৎ তৎ যোগ হিত। হিত, তৎ প্লাস হিত। ওকে, এবার তাহলে বলেন তো এটা কি হবে পদ্ধতি? পথ যোগ হতি। পদ যোগ পদ, পদ, কোনটা? পদ যুক্ত
খণ্ড তো দিব না দ দিব? স্যার দ দ দিব। দিব, দ দিব, দ পদ। দ দ কেন দিব বলছিলাম দ যে হসন্ত রাখি। পদ, বিপদ এবং বদ, আর এই তিনটা বদ। আসলেই বদ, এগুলাতে খণ্ড তো হয় না। কি হয়? দ হয় স্যার। দ হসন্ত হবে না? যাতে অহসন্ত। ওকে, ঠিক আছে। উদ্ধৃতটা আরেকবার বলবেন? কোনটা আবার বলেন? উদ্ধৃত যেটা উদ্ধৃত। আচ্ছা, উদ্ধৃততে আমরা যাই। মানে হঠাৎ উদ্ধৃতের মধ্যে আমরা দেখেন এখানে দ ধ পাচ্ছি, তাই না? দ এবং ধ পাচ্ছি। তা আমরা বলছি দ ধ থাকলে দুইটাই বাদ দিব। বাদ দিয়ে প্রথমে আনবো খণ্ডত, পরে আনবো হ, তাই না? ওকে, নিয়ে আসলাম। তাহলে এই যে রিকার আছে, রিকারটা হয় নিচে থাকবে। রি বলতে রি যেটা ওটা মনে করছে। হ্যাঁ, উদ্যোগৃত মানে যেখানে আপনি বাদ দিচ্ছেন, আপনি ধ বাদ দিচ্ছেন তো ধয়ের জায়গায় তো হ আসবে, আর রিকারটা ধয়ের নিচে বসেছিল, এটা হয়ের নিচে বসে দিলেন, উদ্যোগৃত। ঠিক আছে। Okay. এবার আমরা ব্যঞ্জন সন্ধির সবচেয়ে বেশি শব্দ যেখানে আছে সেই নিয়মটাতে চাই। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ, মারাত্মক সহজ। নাসিকা বর্ণ মনে আছে? বর্গের পঞ্চম বর্ণগুলা অ, উ, মধ্যাহ্ন, দন্তান্ন, ম, ইয়, বর্গের পঞ্চম ম। বর্ণ। ওকে, তো এই বর্গের পঞ্চম বর্ণ থাকলে বা অনুস্বার থাকলে আপনি ম হসন্ত বসাবেন। এই নিয়মটা বইয়ের মধ্যে 3টা আলাদা নিয়মে লেখা আছে। এটা ছোট্ট নিয়ম, এটা বিশাল বড় করছে, স্পর্শ মর্শ লাগায়, সৃষ্টিস লাগায় বিশাল বড় করে করছে, এই জন্যই ঝামেলা। তো যেমন ধরেন আপনার সন্তান, সরি সন্তান আগে বলা ঠিক না, আগে সংসার পরে সন্তান, এটা একটা ব্যাপার স্যাপার আছে আমাদের এখানে। তো দেখেন সন্তান, এখানে ন একটা নাসিকা বর্ণ আছে, নয়ের জায়গায় কি আনবেন? ম, শেষ, সংযোগ টান, সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। সংসার, অনুস্বার আছে, বাদ দেন, কি বাদ দিবেন? অনুস্বার, অনুস্বার জায়গায় ম আসবে, সংযোগ সাত। তাহলে বলেন তো সঙ্গীত কি হবে? সঙ্গীত সংযোগ গীত। সংযোগ গীত, গীত। সংযোগ গীত। কঠিন শব্দ বলি, বলেন তো সংখ্যা কি হবে? সংযোগ খা। সংযোগ খা। সংযোগ খা, ও সংযোগ খা। আচ্ছা, টেনশনের কিছু নাই। আপনারা বললাম কিংবা, বলেন কিংবা কি হবে? কিংবা, কিম যোগ বা। কিম বা। যুক্ত বা। কিম যোগ বা, শেষ। কিন্তু, কিম কিম যোগ যুক্ত তু। ওকে, আচ্ছা। সম্মান, সংযোগ সংযুক্ত যোগ মান। মান, সংযোগ ময়ের মান। জায়গায় মনে আসছে। সংবাদ, সংযুক্ত বাদ। সম এরা যোগ কমন বাদ। কিংবা, কিম কিম যোগ যুক্ত বা। বা। বারংবার বলেন, এটা পারেন কিনা? সহজ আছে। বারম যুক্ত পারম বা। যোগ বার। বারম যোগ বা। বারম, বারম যোগ বার। বা। আচ্ছা, আপনারা বিলাসীর নাম শুনেছেন? বিলাসী, জি বিলাসীর নাম শুনেছেন? হ্যাঁ। বিলাসী একটা ছোট গল্প ছিল, ইন্টারমিডিয়েটে পাঠ্য, মাঝখানে ছিল অনেকদিন, এবার আবারও ইনক্লুড করা হয়েছে গত বছর। তো সেখানে নায়কের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়, বলেন এটা ভাঙতে পারেন কিনা? মৃত্যুঞ্জয়, এখানে কি আছে আমি একটু বলি মৃত্যুঞ্জয় তাহলে। জয়। গুড, এই তো হয়ে গেছে। এখানে আছে ইয় যোগ জ, এখানে ইয় যোগ জ আছে। তাহলে আমরা জানি এটা আশিকা বর্ণ, তাহলে এটার পরিবর্তে আমরা ম লাগাই দিব। মৃত্যুম, মৃত্যুম যোগ যোগ জয়। জয়। তাহলে বলেন সঞ্জয় কি হবে? সঞ্জয়, জয় জয়। 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 ওকে, সঞ্চয়, সঞ্চয়, সংযোগ জয়। সংযোগ জয়। সংযুক্ত তো এই জয়। নিয়মে প্রচুর শব্দ, খুবই সহজ একটা নিয়ম। এটারও কিন্তু 3টা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলা কিন্তু আলাদা করে খাতায় 2বার করে লিখতে হবে। একটা স্যার হচ্ছে যদি সিংহ। সমুচ্চয় থাকে? জি, আবার বলেন। সমুচ্চয়, সমুচ্চয়, হ্যাঁ, এটা ওইভাবে করে ভাঙে দেখেন, কিছু একটাতে মিলাই ফেলতে পারবেন। ময়ে যে হুসু সমুচ্চয়, আছে? প্রশ্ন আছে, এখানে তো এই নিয়ম অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে তো মাঝখানে নাসিকা বর্ণ হিসেবে কোনটাকে নিচ্ছেন? এই এটাকে, মটাকে না, এই যে ডাবল চ আছে না, এখান থেকে নিতে হবে, একটা বাদ দিবেন। সমুদ প্লাস চয়, ডাবল চ আছে না, ডাবল চয়ের নিয়মে নিতে হবে। এখানে মাঝখানে মটা তো নিতে পারবেন। ওকে, আচ্ছা। এবার ভাই, এই একটা প্রশ্ন ব্যতিক্রম করি। 3টা, এটা শেষ করি, পরে করেন, রেজেন করে রাখেন, আমি পরে বলছি। সিংহ, হিংসা এবং বৃংহিত,
এই তিনটা কিন্তু ব্যতিক্রম। এখানে দেখেন মাঝখানে অনুস্বার আছে, মাঝখানে অনুস্বার আছে, মাঝখানে অনুস্বার আছে, বাট এই তিনটাতে ম হবে না, এই তিনটাতে ন হবে। এই নিয়মের জন্য এই তিনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই নিয়মের জন্য এই তিনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই নিয়মের জন্য এই তিনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা আলাদা মনে রাখবেন। শিনযুক হ, হিনযুক সা, বিংযুক হিত। বিংযুক হিত, এই তিনটা আলাদা করে মনে রাখবেন যে এগুলা হচ্ছে ব্যতিক্রম, এগুলা হচ্ছে ব্যতিক্রম, এগুলা হচ্ছে ব্যতিক্রম। এই তিনটা আলাদা করে মাথায় রাখতে হবে। ওকে, ব্যঞ্জন সন্ধির জন্য আমরা 8টা শব্দ আপনাদের বলছি, যে 8টা শব্দের প্রত্যেকটা খাতায় লিখে ফেলবেন। এই 8টা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলার নিয়মের শব্দই আছে 2টা বা 3টা। আগেই বলেছি 2টা 3টা শব্দের জন্য তো আর নিয়ম পড়ার কোনো মানে হয় না বা দরকারও হয় না, তবুও আমরা পড়ি আর। আচ্ছা, আমি নিয়মটা বলে দেই তবুও, যাতে করে আপনাদের সহজ হয়, বাট আপনারা নিয়মটা পড়েন না, কারণ 1টা 2টা শব্দের জন্য নিয়ম পড়া দরকার নাই। কোথাও খণ্ডত থাকলে দ হয়, ওই যে প্রথমে একটা পড়ছিলাম না, তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ হয়, এখানে একটা ব্যতিক্রম আর উল্টা। এখানে 3 নাম্বারটা থাকলে, সরি 1 নাম্বারটা থাকলে 3 নাম্বারটা হচ্ছে। যেমন তত্ত্ব, তত্ত্বের মধ্যে দেখেন তত্ত্বতে কি আছে, তো আছে প্লাস ত এর সাথে ব ফলা আছে, তত্ত্ব হচ্ছে এরকম তত্ত্ব। তাহলে যে ত এর নিচে হসন্ত, এটার পরিবর্তে আপনি দ বসাবেন, তদ যুগ ত। হৃৎপিণ্ড খণ্ডত আছে, দ বসাবেন, হৃদ যুগ পিণ্ড। তৎসম, তদ প্লাস সম। তৎকালীন, তদ যুগ কালীন। সেই 3টা শব্দ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দিকের। সো নিয়ম যদি বুঝে থাকেন, নিয়ম পড়েন, তবে 3টা শব্দের জন্য আমি চাচ্ছি নিয়ম পড়া দরকার নাই, খণ্ডত জায়গায় দ বসে, এটা হলো নিয়ম আর কি। যে 3টা শব্দ খাতায় 2বার লিখে ফেলবেন। তারপর হচ্ছে যজ্ঞ এবং রাজ্ঞী। এটার নিয়মটা হচ্ছে, এই যে যুক্ত বর্ণ দেখতে পাচ্ছেন, এই যুক্ত বর্ণটা থাকলে বর্গীয় জ প্লাস ন হয়, বর্গীয় জ প্লাস ন। এই যুক্ত বর্ণ থাকলে বর্গীয় জ প্লাস ন হয়। তাহলে যজ্ঞ, যজ্ঞ হবে যজ যোগ ন, যজ যোগ ন, যজ যোগ ন। রাজ্ঞী, রাজ যোগ নি, এটার জন্য জ আসছে আর ন আসছে, রাজ যোগ নি। আচ্ছা, এরপরের নিয়মটা হচ্ছে খুবই সহজ। যদি ত থাকে, ত আচ্ছা ট না, যদি আপনি ট থাকে, ট ট থাকলে ত নিবেন, আর ঠ থাকলে ঠ নিবেন। সারা জীবন তো এটা মুখস্থই করছেন, ষষ্ঠ মনে আছে? নিয়ম দেখেন, ট থাকলে ত নিবেন, তাহলে হচ্ছে বৃষ যুগ তি, বৃষ যুগ তি। ষষ্ঠ ঠ আছে, ষষ যোগ থ, ষষ যোগ থ, ষষ যোগ থ। কৃষ্টি, কৃষ যোগ তি, কৃষ্টি, কৃষ যোগ তি, কৃষ যোগ তি। এখানে ট এর জায়গায় ত আসছে। সেই 8টা শব্দ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যঞ্জন সন্ধির জন্য। তো 1টা 2টা করে শব্দ, 2টা 3টা করে শব্দ আছে, তো নিয়ম যদি পসিবল হয় মনে রাখেন, না রাখলে কোনো সমস্যা নেই, এগুলো মুখস্থ করে ফেলবেন। মুখস্থ কত কিছুই করেছেন লাইফে, হিসাব আছে। কমপক্ষে 2বার খাতায় লিখলে দেখবেন মুখস্থ হয়ে যাবে। আবারও বলি, 8টা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নিয়মগুলো সহজ আছে, যদি পারেন নিয়ম মনে রাখেন, না পারলে কোনো সমস্যা নেই। এই যে সন্ধির ক্ষেত্রে আমরা নিয়ম পড়ছি না, নিয়ম থেকে আসলে তো প্রশ্ন আসে, আমরা যত ইম্পর্টেন্ট বলছি বা নিয়মের কথা বলছি, নিয়ম দিয়ে হয়তো আমরা একটু নতুন ভাবে আইডিয়া নিতে পারবো, একটু সহজ করতে হবে, কিন্তু আসলে নিয়ম থেকে কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন কম আসে। সবচেয়ে বেশি আসে নিপাতনে সিদ্ধ থেকে। এটা আবার কি? আচ্ছা, নিপাতন মানে নিয়ম মানে না, নিপাতন মানে হচ্ছে নিয়ম মানে না, নিপাতন মানে হচ্ছে নিয়ম মানে না, নিপাতন মানে হচ্ছে নিয়ম মানে না, নিপাতন মানে নিয়ম মানে না। সিদ্ধ, সিদ্ধ মানে হচ্ছে পবিত্র, শুদ্ধ, সিদ্ধ মানে হচ্ছে পবিত্র বা শুদ্ধ। তাহলে অর্থ দাঁড়ায় নিয়ম মানে না তবুও শুদ্ধ। এখানে যে শব্দগুলো আমরা পাবো, এগুলো একটা নিয়ম দিয়ে হয়নি। তো নিয়ম দিয়ে যেহেতু হয়নি, নিয়মের কিছুই নাই, এগুলো নিয়ম ছাড়াই হয়েছে, কিন্তু এগুলো ঠিক আছে, ভুল না, এগুলা মুখস্থ করতে হবে। পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসবে, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তো আপনাকে নিপাতনের সিদ্ধটা ইন্ডিকেট করে নিতে হবে, নিপাতনের সিদ্ধটা ইন্ডিকেট করে নিতে হবে, নিপাতনের সিদ্ধটা ইন্ডিকেট করে নিতে হবে। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বর, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন। সেই জন্য আপনাকে শব্দগুলো মুখস্থ করতে হবে। এটাতে সন্ধি বিচ্ছেদ গুরুত্বপূর্ণ না, এটাতে কোন শব্দটা নিপাতনের সিদ্ধ এটা ইম্পর্টেন্ট। সো এটাই আমরা একটু দেখবো, খেয়াল করেন। আমরা আগে শব্দগুলো জানি, আর এটা সন্ধি বিচ্ছেদটা আপনি শীটেও পাবেন, বইও পাবেন, সন্ধি বিচ্ছেদ নিয়ে ঘাবড়াবেন না, একবার দেখে নিতে পারেন। বাট
কোন কোন শব্দটা নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন এটা খেয়াল করতে হবে বেশি। আমরা একটা ছেলে এবং একটা মেয়ের কথা বলি, ছেলেটার নাম হচ্ছে হরিশ্চন্দ্র, মেয়েটার নাম হচ্ছে মনীষা। এরা দুজনকে খুব পছন্দ করে। 2020 সালে এদের পরিচয় হয়, দুই মাস মোটামুটি ভালোই প্রেম টেম করেছিল, হঠাৎ করে লকডাউন পড়ে গেল। দীর্ঘ 1 বছর কেউ কাউকে দেখে না, বিরহে যন্ত্রণায় তারা অতিষ্ঠ। হুট করে এক লকডাউন শেষে তাদের দেখা হইলো, দেখা হওয়া ঠিক করে বিয়ে করে ফেলবে, আর ভাল লাগে না দূরে দূরে থাকতে, পালায়া বিয়ে করে ফেললো। আমরা জানি পালিয়ে বিয়ে করলে তো আব্বা আম্মু মেনে নেয় না, আব্বা আম্মু এদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর এরা কি করবে, এরা গ্রামে চলে গেল। মনীষার কিছু অলংকার ছিল, সেই অলংকার গুলা বিক্রি করে তারা কিছু গরু কিনলো, গরুর খামার করবে। এটা তো অনেক লাভ, এই যে কোরবানি আসছে দেখবেন প্রচুর লাভ এটাতে। সবারই খালি এগ্রো ফার্ম আছে, খালি এগ্রো ফার্ম, এত এগ্রো ফার্ম আমাদের। 2টা গরু পালে এক লোক, ওইটাও এগ্রো ফার্ম হয়ে গেছে অবস্থা। তো এই মনীষার অলংকার বিক্রি করে 2টা গরু কিনা হইলো। অনেকগুলা গরুর মধ্যে, 2টা না অনেকগুলা গরু কিনছে। অনেকগুলা গরুর মধ্যে একাদশ এবং ষোড়শ, মানে 11 এবং 16তম, 11 এবং 16তম এই 2টা গরু হচ্ছে খুবই হিংস্র। এমন হিংস্র, সামনে যারে পায় তারই গুতা মারে। এই 2টা গোষ্পদ, গোষ্পদের আসল অর্থ গরুর পা, কিন্তু এখানে গোষ্পদ দিয়ে আমরা গরু বুঝাচ্ছি। তো মনীষা এবং হরিশ্চন্দ্র তাদের একাদশ ও ষোড়শ এই 2টা হিংস্র গোষ্পদকে নিয়ে খুবই টেনশনে আছে, যারে পায় তারই গুতা মারে, এত হিংস্র। তো এই 2টা হিংস্র গোষ্পদকে শাস্তি দেওয়ার জন্য এদেরকে সপ্তাহে 1 দিন খাবার দেয়। কবে? বৃহস্পতিবার। কোথায়? বনে নিয়ে গিয়ে। তো এরকমই এক বৃহস্পতিবার মনীষা এবং হরিশ্চন্দ্র তাদের একাদশ ও ষোড়শ হিংস্র গোষ্পদকে নিয়ে বৃহস্পতিবার বনস্পতিতে যায়। মনীষা ও হরিশ্চন্দ্র তাদের একাদশ ও ষোড়শ হিংস্র গোষ্পদকে নিয়ে বৃহস্পতিবার বনস্পতিতে যায়। বনটাকে আমরা বনস্পতি বলছি। তো একবার তারা বনে গেল, পরস্পর আস্পদে, আস্পদে মানে নিজের পায়ে সাহায্যে, পরস্পর আস্পদে গেল, গিয়ে দেখলো সে বনে একটা তস্কর ঘোরাফেরা করছে। একটা তস্কর ঘোরাফেরা করছে, তস্কর মানে হচ্ছে চোর। তস্কর ঘোরাফেরা করছে দেখে তো ভয় পেয়ে গেল, যে আল্লাহ, তস্কর ঘোরাফেরা করছে বনের মধ্যে, তস্কর যদি তাদের একটা চোর, তস্কর মানে চোর, এই তস্কর বা চোর যদি যে কোনো একটা গরু নিয়ে যায় তাহলে তো আমরা বিপদে পড়েছি। তখন তারা একজন ঋষিকে পতঞ্জলি দেওয়া শুরু করলো। পতঞ্জলি কি? ফুল আর পাতার সাহায্যে অর্পণ করা, ফুল আর পাতা অর্পণ করা মানে পূজা করা। তারা একজন ঋষিকে পূজা করতে লাগলো, সেই ঋষির নাম হচ্ছে বিশ্বামিত্র। তারা বিশ্বামিত্রকে পতঞ্জলি দিল। যেহেতু একজন ঋষিকে পতঞ্জলি দিচ্ছে বা ঋষিকে পূজা করছে, আচুরি হবে? সিনেমায় দেখবেন নায়িকা মৌসুমী মরে গেছে, ক্যান্সার হয়েছিল, মরে গেছে, নায়ক মান্না তখন মাজারে যাবে, মাজারে গিয়ে একটা গান গাইবে। সেই গানের পরে একটা বাতাস আসবে, বাতাস, সেই বাতাসে পরে নায়িকা মৌসুমী জেগে উঠবে। ডাক্তার বলে আল্লাহ, হাউ ইট পসিবল, ইটস মিরাকল। এটা আসলে মিরাকল, এটা বাংলা আসছে, চিকিৎসা শাস্ত্রে এটা হয় না, কোরিয়াটা সিনেমায় হয়, সিনেমাটিক কাহিনী আর। ওকে, তো গরু যেহেতু চুরি হইলো না, অতঃপর তারা তাদের গরুগুলাকে লইয়া সুখে শান্তিতে বসবাস করিতে লাগে। শব্দগুলা খেয়াল করেন। মনীষা ও হরিশ্চন্দ্র তাদের একাদশ ও ষোড়শ হিংস্র গোষ্পদকে নিয়ে বৃহস্পতিবার বনস্পতিতে যায়। সেখানে পরস্পর আস্পদে গিয়ে তস্করকে দেখে আশ্চর্য হয় এবং বিশ্বামিত্রে পতঞ্জলি দেয়। এই শব্দগুলো হচ্ছে নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি। পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসবে, নিচের কোনটি নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি? এখান থেকে একটা দিবে, অন্য জায়গা থেকে 3টা দিবে, আপনাকে বের করতে হবে কোনটা নিপাত নিষিদ্ধ সন্ধি। অথবা প্রশ্ন দিবে নিচের কোনটি নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়। সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে 3টা থাকবে, বাইরে থেকে একটা দিবে, আপনাকে বের করতে হবে। সেই শব্দগুলা মনে রাখাটাই সবচেয়ে বড় ব্যাপার, এটাই সন্ধির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, নিপাত নিষিদ্ধ। ওকে, সো এটা সন্ধি বিচ্ছেদ আপনি শিটে পাবেন, বইও পাবেন, সব জায়গায় পাবেন, বাট সন্ধি বিচ্ছেদ মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে কোনটা কোনটা নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এই নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির সাথে বিশেষ নিয়মে ব্যঞ্জন সন্ধি বলে একটা ব্যাপার আছে। বিশেষ নিয়মে ব্যঞ্জন সন্ধি, বিশেষ নিয়মটা কি এটা পণ্ডিতরা বলে নাই, কারণ এটা নিপাতনে সিদ্ধ হয় না, কোনো নিয়মে ফেলা যায় না। তবে একটা ব্যাপার হচ্ছে এখানে শব্দগুলো বিসর্গ সন্ধি দিয়ে ভাঙা যায়, কিন্তু এগুলো বিসর্গ দিয়ে তৈরি হয়নি, এজন্য এগুলোকে আলাদা রাখছে। আপনার কাজ কি, আমার কাজ কি, আলাদা করে এটা মুখস্থ করবেন। কি কি খেয়াল করেন, এই যে একটা মন্ত্রী দেখতে পাচ্ছেন ভাষণ দিচ্ছে, এটা হলো একটা সংস্কৃতি মন্ত্রী। আপনারা কেউ কি বলতে পারেন, কেউ কেউ কি বলতে পারবেন রাইট নাও সংস্কৃতি মন্ত্রীর নাম কি? কেউ বলতে পারবেন আমাদের রাইট নাও সংস্কৃতি মন্ত্রীর নাম কি?
আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর বললেন না, উনি 2 টার্ম আগে ছিল, এখন না। আগের টার্মে ছিল, এখন নাই। কেউ কি বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ এটা এত ভাইটাল পোস্ট না। আপনি শিক্ষামন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী, এটা বলতে পারবেন। তো সংস্কৃতি মন্ত্রী কেউ চিনে না, তো সেও মনে খুব কষ্ট পাচ্ছে। এবার ঠিক করলো সংসদে কিছু উত্থাপন করলে একদম ফিটফাট হয়ে যাবে। তো তার ফ্লো রাষ্ট্র, সে সংসদে উত্থাপন করবে, বাসা থেকে একদম পরিষ্কার হয়ে আসছে, পরিষ্কার হয়ে সংসদে দাঁড়িয়ে কণ্ঠটা পরিষ্কৃত করলো। পরিষ্কৃত করে সে উত্থাপন করলো যে আমরা যে সংস্কৃত ভাষার কথা বলি, প্রাচীন ভাষা, খুবই ডেভেলপড ভাষা, এই সংস্কৃত ভাষাটা যদি একটু উত্থান ঘটানো যায় বা একটু সংস্কার করা যায়, মানে মডিফাই করা যায়, তাহলে আমাদের সংস্কৃত ভাষাটার উত্থান ঘটানো সম্ভব। সংস্কৃতি মন্ত্রী পরিষ্কার হয়ে পরিষ্কৃত কণ্ঠে উত্থাপন করলেন যে সংস্কারের মাধ্যমে সংস্কৃত ভাষার উত্থান ঘটানো সম্ভব। সংস্কৃতি মন্ত্রী পরিষ্কার হয়ে পরিষ্কৃত কণ্ঠে উত্থাপন করলেন যে সংস্কারের মাধ্যমে সংস্কৃত ভাষার উত্থান ঘটানো সম্ভব। এগুলো হচ্ছে বিশেষ নিয়মে ব্যঞ্জন সন্ধি। ঠাড়ায় মুখস্থ করতে হবে কয়েকটা প্রশ্ন আইব, স্যার কোনটা বিশেষ নিয়মে ব্যঞ্জন সন্ধি, বলবে পরিষ্কৃত, কোন ধরনের সন্ধি, প্যাচ লাগাই দিবে, সেগুলো মুখস্থ করে ফেলতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, আচ্ছা প্রশ্নে যাই। কিছু প্রশ্নের ইয়ে দেখলাম রেজেন্ট করেছেন। মাহবুব ভাই বলেন। মাহবুব ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। স্যার আমার ওই ফার্স্টের দিকে একটা প্রশ্ন ছিল। জি, ফার্স্টের দিকের স্যার প্রশ্ন যদি বলেন। ফার্স্টের দিকে স্লাইডে যাওয়া যেত তাহলে ভালো হতো। ফার্স্টের দিকে স্লাইডে যাব না, আপনি মনে রেখেছেন টপিকটা, বলেন। ওটা তো মনে রেখেছিলাম কিন্তু আমার তো সমস্যা নাই, এখন যদি মনে না থাকে কোনো প্রবলেম নাই, যখন আপনি স্লাইডটা পাবেন তখন আমাকে মেসেঞ্জারে প্রশ্নটা করে ফেলবেন, ঠিক আছে? জি স্যার। স্লাইড তো পাবেনই, সমস্যা নাই, ঠিক আছে। টুকুর আবু বলেন। জি, আনমিউট করা তো, বলেন। আপনি আবার মিউট করেছেন। হাসান ভাই বলেন। হাসান ভাই আনমিউট করা, বলেন। জুবায়ের হাসান বলেন। স্যার রজ যোগ নিয়মটা কি বলছিলেন জানি ভুলে গেছি, আরেকবার রাজ, repeat করলে। এটা হচ্ছে এই যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছেন, যুক্ত বর্ণটা আছে জ যোগ ইয়, জ যোগ ইয়। সো আলটিমেটলি এই ইয়টা ন হয়ে যাচ্ছে, মানে এটাকে ভাঙলে আপনি বর্গীয় জ প্লাস ন পাবেন, বর্গীয় জ প্লাস ন। তাহলে দেখেন যজ্ঞ, যজ্ঞ যখন আমরা বলছি তাহলে এটা তো বাদ, কি হবে? জজ যোগ ন। বুঝেছেন এবার? যদি বলা হয় রাজ্ঞী, তাহলে দেখেন রাজ্ঞী, তাহলে এটা তো বাদ, এটা বাদ দিলে হবে রাজ যোগ দীর্ঘিকা শেষে চলে যাবে নি। ওকে, রমেশ ভাই বলেন। রমেশ হ্যাঁ ভাই বলেন। স্যার, আপনি সিংহ সন্ধি বিচ্ছেদ করলেন, সিংহ। আমরা তো আমি জানি যে হিনস যুক্ত হওয়ার, আপনি কি সিন যুক্ত হওয়া করলেন, এটা কোনটা সঠিক হবে একটু বলে দিলে ভালো হতো। হিনস বলতে বুঝি নাই আবার। হিনস মানে? আমরা মানে ছোটবেলায় শুনেছিলাম সিংহ সন্ধি বিচ্ছেদ, হিনস হর্ষই দন্তন্য দন্তস, হিনস যুক্ত অ। ও হিনস যুগ অ, এটা শুনেছেন? না না, সিংহ হিনস থেকে কেন হবে? হিংসা যে শব্দটা আছে না, হিংসা, হিংসাটা হচ্ছে হিংস থেকে, হিন যুগ সা। ওকে, সিংহটা সিন থেকে আসছে, কারণ এটা তো আসলে পুরা শব্দ চেঞ্জ করলে তার সন্ধি থাকবে না। সন্ধির ব্যাপারটা হচ্ছে মাঝখানের ধ্বনির দুইটা মিলে যাওয়া, কারণ যদি শয়ের জায়গায় হ চলে আসে তাহলে তো পুরো শব্দ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তার সন্ধি থাকলো না। ঠিক আছে, এটা হিংস তাহলে না, এটা হচ্ছে সিন যুক্ত হ। হ্যাঁ সিন যোগ হ, রাইট। রাজিন ভাই বলেন। রাজিন ভাই বলেন। জি স্যার, দুলোক কি নিপাতনে সিদ্ধ হওয়ার কোনো সুযোগ নিপাতনে আছে? সিদ্ধ না, না এটা নিপাতনে সিদ্ধ, দ্বীপযুগ লোক, এটা নিপাতনে সিদ্ধ, সুযোগ না, এটা নিপাতনে সিদ্ধ। ও Okay? আচ্ছা, ঠিক আছে। হাসান ভাই, এম হাসান ভাই, আমি আনমিউট করছি, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, good, এবার আসসালামু বলেন। আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। এখানে প্রথম একটা প্রশ্ন হচ্ছে যে পরস্পর অস্পদ নাকি? অস্পদের ফুল মিনিংটা কি? আস্পদ 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 মানে হচ্ছে নিজের পা। আস্পদ আস্পদ মানে নিজের পা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই আমরা সন্ধি বিচ্ছেদ করতে গেলে দেখা যায় কিছু কিছু ওয়ার্ডের নিচে আমরা যে হসন্ত চিহ্নটা দেই, হসন্ত চিহ্নটা দেওয়া আসলে জি জি কেন কি দিই? বোঝায়? হসন্ত মানে হচ্ছে এখান থেকে অটা বাদ দেওয়া। প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ আছে। যেমন ধরেন পরিষ্কার, পরিষ্কার এই যে রটা দেখতে পাচ্ছেন না, এই রয়ের সাথে কিন্তু একটা অ আছে, এটা অদৃশ্য আকারে থাকে। যে অদৃশ্য আকারে থাকে বলে এটাকে আমরা বলি নীলিন বর্ণ। মানে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে স্বর আছে। তো যখন আপনি ধরেন এখানে সংস্কৃত, এটা হচ্ছে কিন্তু সংস্কৃত না, সংস্কৃত, তাই না? এই যে এখানে অ আছে, কিন্তু আপনি যখন হসন্ত দিবেন তখন অটা আর নাই, অটা বাদ দেওয়া হয়। জি ভাই, ধন্যবাদ। তখন এটা হচ্ছে হবে সংস্কৃত, সংস্কৃত। তো পুরাপু বলেন। ঠিক আছে স্যার, যে উচ্ছ্বাসের যে স্যার সন্ধি বিচ্ছেদটা স্যার, ওইটা আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার। উচ্ছ্বাস, তারপর হলো উচ্ছৃঙ্খল, আর হচ্ছে জলশক্তি। এই চারটা শব্দের ক্ষেত্রে একটা কমন নিয়ম, সেটা হচ্ছে খণ্ডত প্লাস স হবে। খণ্ডত প্লাস স। তাহলে চ ছ বাদ দিয়ে এবার আপনি খণ্ডত এবং স বসান, দেখেন কি হয়। তাহলে উত প্লাস শ্বাস, মানে মানে শ্বাস এরকম। হ্যাঁ রাইট, ঠিক আছে স্যার। আর নাসিক স্যার, আরেকটা কোশ্চেন স্যার, যে নাসিক বর্ণের স্যার একটা বললেন না স্যার, বর্গের স্যার ওইটা কি যেন বললেন, আমি একটু বর্গের ভালো পঞ্চম বর্ণ, বর্গের পঞ্চম বর্ণ। হ্যাঁ হ্যাঁ জি স্যার। বর্গের স্যার, পঞ্চম আরেকবার বর্ণ হচ্ছে যে অ, হ্যাঁ ও, ও জি স্যার। মূর্ধন্য, হ্যাঁ হ্যাঁ, এই দন্তান্ন। পাঁচটা থাকলে স্যার ম বসাবো। রাইট, এই পাঁচটা এবং অনুস্বার মোট ছয়টা, এগুলা থাকলে মাঝখানে আপনি ম হোসেন বসাবেন। ওকে জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। মাহবুব আলম বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার মনে পড়ছে ওইটা স্যার? জি বলেন। স্যার ওইটা ছিল স্যার এই যে তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ আনতে হবে, অর্থাৎ দিগন্ত। এখানে গ ছিল, আমরা দিক প্লাস অন্ত দিলাম। এরপর হচ্ছে বাক দান ছিল, তাহলে ওটা আমরা করলাম হচ্ছে এখান থেকে বাক স্বরধ্বনি নিলাম প্লাস না কেন? বাক প্লাস দান স্বরধ্বনি কেন দিলাম নিলাম না এটা বলছেন? জি স্যার। স্যার প্রশ্নটা বলেন। দিগন্তে এখানে অদান কেন দিগন্তে হইলো না? জি স্যার, জি স্যার, অদান কেন হলো না? এটা হচ্ছে অর্থবাচকতার জন্য, এটা অর্থবাচকের জন্য করা হয়েছে। যখন অর্থবাচকতার ক্ষেত্রে মিলবে তখন অ না আনলে কোনো সমস্যা নেই। সেটা অল্প কয়েকটাই আছে, বইটা যখন রিভিশন দিবেন দেখবেন এখানে মাত্র 5টা শব্দ এরকম পাবেন। সেজন্য আমি বারবার বলছি বইয়ের শব্দগুলাই পড়বেন, বাইরে এগুলা পড়বেন না। ঠিক আছে? জি থ্যাংক ইউ। ঠিক আছে, তারেক ভাই বলেন। আল্লাহ, তখন 3টা হাত দেখছিলাম, তো পারছে। বলেন তারেক ভাই, আমরা ভাবছিলাম 40 পর্যন্ত থাকবো। আচ্ছা সমস্যা নাই, বলেন তারেক ভাই বলেন। তত্ত্ব আর হৃৎপিণ্ড, এটার নিয়মটা যদি একটু বলতেন। জাস্ট যেখানে খণ্ডত থাকবে খণ্ডতের জায়গায় দ বসায় দিবেন, খণ্ডতের জায়গায় দ বসায় দিবেন। যেমন হৃৎপিণ্ড, খণ্ডত আছে, দ বসাবেন। হৃদ যোগ পিণ্ড, তৎসম তদ যোগ সম।